কন্যা রাশির ক্ষেত্রে রাশির অধিপতি হচ্ছে বুধ। এতদিন উচ্চ অবস্থায় এবং ভদ্র নামক পঞ্চ মহাপুরুষ রাজযোগ তৈরি করে অবস্থান করছিল রাশির উপরে। তো অক্টোবরের 3 তারিখে বুধ কিন্তু রাশি পরিবর্তন করছে, 23শে অক্টোবর পর্যন্ত অবস্থান করবে তুলা রাশিতে। বুধ যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তেই কিন্তু মঙ্গলের সাথে জুতি তৈরি হয়ে যাবে দ্বিতীয় ঘরে। মঙ্গল কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে কারক গ্রহ না, মঙ্গল হচ্ছে অষ্টমপতি, অষ্টম ঘরের অধিপতি, ধন সম্পত্তির ঘরে অবস্থান করছে এবং আবার তৃতীয় ঘরের অধিপতি পুরুষার্থ পরাক্রম, এই তৃতীয় ঘরের অধিপতি দ্বিতীয় ঘরে অবস্থান করছে, আর এই দ্বিতীয় ঘরে বুধের সাথে জুতি তৈরি হচ্ছে। তো যাই হোক, বুধের পরিবর্তন কন্যা রাশির ক্ষেত্রে কোন দিক থেকে লাভবান হবে কন্যা রাশি, কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে এই সময়কালে, সমস্ত কিছু তুলে ধরবো এই ভিডিওতে। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুকে নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষ সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না, এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে। রাশির অধিপতি দ্বিতীয় ঘরে অবস্থান, ধন সম্পত্তির ঘরে অবস্থান, এই অবস্থান তো যথেষ্ট ভালো। আবার বুধ হচ্ছে কি বাণীর কারক, দ্বিতীয় ঘরটাও বাণীর কারক এবং যে ঘরটা সেই ঘরটা হচ্ছে তুলা রাশি। তো তুলা রাশির অধিপতির সাথে শুক্রের সাথে বুধের সম্পর্ক তো পরম মিত্রতা, কারণ শুক্র হচ্ছে কি ভাগ্যের ঘরের অধিপতি, সেরকম হচ্ছে দ্বিতীয় ঘরের অধিপতি, ধন সম্পত্তির ঘরের অধিপতি। অর্থাৎ বুধের জন্য এই অবস্থান যথেষ্ট ভালো কন্যা রাশির ক্ষেত্রে। কিন্তু মঙ্গল অবস্থান করছে, মঙ্গল আর বুধের জুতি তো ভালো না, মঙ্গল বুধের জুতিতে অশান্তি গন্ডগোল এগুলো হবে, শত্রুতা স্বভাব। মঙ্গলের সাথে বুধের সম্পর্ক হচ্ছে শত্রুতার সম্পর্ক। তবে এইখানটাতে এই জুতির উপর আবার যেরকম রাহুর দৃষ্টি থাকছে সেরকম কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। কন্যা রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে কেন্দ্রের 2টি ঘরের অধিপতি, অর্থাৎ কেন্দ্রের যে 4টি ঘর 1, 4, 7, 10, অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রে হচ্ছে কি কন্যা রাশি, তারপরে ধনু রাশি, তারপর হচ্ছে মীন রাশি, তারপর হচ্ছে মিথুন রাশি। অর্থাৎ বুধের আর দেবগুরু বৃহস্পতির মধ্যে কেন্দ্রের 4টি ঘরেই কিন্তু বিভক্ত এবং এই অবস্থাতে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে এই জুতিটার উপর এবং দেবগুরু বৃহস্পতির আবার দৃষ্টি থাকছে রাহুর উপর। তো রাহু হচ্ছে 6ষ্ঠ ঘর, যেটা হচ্ছে কুম্ভ রাশি। তো যাই হোক, অনেক দিক থেকে এই সময়কালে সমস্যা তৈরি হলো, সেই সমস্যার সমাধান হবে। তো সমস্যা হলে তো হবে না, সমস্যা থেকে আবার সাবধানও থাকতে হবে এই কন্যা রাশিকে। বুধের পরিবর্তন অক্টোবরের 3 তারিখ হচ্ছে, আবার শনিদেবও কিন্তু নক্ষত্র পরিবর্তন করবে। শনিদেব কিন্তু অবস্থান করছে 7ম ঘরে মীন রাশিতে এবং রাশির উপর দৃষ্টি থাকছে। শনি কিন্তু আবার নক্ষত্র পরিবর্তন করে নেবে, তখন চলে আসবে হচ্ছে পূর্বা ভাদ্রপদে। তাহলে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান এবং দেবগুরু রাশিতেই অবস্থান, বক্রী অবস্থায় থাকবে শনিদেব। এছাড়া 9 তারিখে কিন্তু আবার শুক্রদেবের পরিবর্তন রয়েছে। শুক্র তো কারক গ্রহ, ভাগ্যের ঘরের অধিপতি, দ্বাদশ ঘরে অবস্থান করছিল, তখন আবার অবস্থান করবে রাশির উপরে। রাশির উপরে যখনই শুক্র চলে আসবে তখন সূর্যের সাথে জুতি তৈরি হবে। সূর্য আবার মাসের মধ্যভাগে রাশি পরিবর্তন করবে। অপরদিকে মঙ্গল 13 তারিখ পর্যন্ত রাহুর নক্ষত্র সাথীতে থাকছে, তারপরে মঙ্গলও কিন্তু আবার নক্ষত্র পরিবর্তন করবে, চলে আসবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র বিশাখাতে। তো এই যে মঙ্গলের পরিবর্তন বিশাখাতে হচ্ছে, এই পরিবর্তনটাও যথেষ্ট ভালো হবে এবং মঙ্গলও কিন্তু 27শে অক্টোবর আবার রাশি পরিবর্তন করে নেবে। তার মাঝখানে দেবগুরু বৃহস্পতির সব থেকে বড় পরিবর্তন হতে যাচ্ছে। দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় লাভের ঘরে অবস্থান করবে এবং সেই সময় দেবগুরু বৃহস্পতির দৃষ্টি শনির উপরে থাকবে, অর্থাৎ লাভের ঘরে অবস্থান করে দেবগুরু বৃহস্পতি তার সাধারণ রাশি মীন রাশিকে দেখবে। আবার 23 তারিখে বুধ রাশি পরিবর্তন করবে। তো এই যে পরিবর্তনগুলো হচ্ছে, প্রত্যেকটা পরিবর্তনই কিন্তু পজিটিভ পরিবর্তন হতে যাচ্ছে এই কন্যা রাশির ক্ষেত্রে। বিভিন্ন দিক থেকে কিন্তু একটা উন্নতির দিক লক্ষ্য করা যাচ্ছে এই সময়কালে। সব দিক থেকেই যে ভালো হবে সেটাও না, অনেক দিক থেকেও আবার সাবধান কন্যা রাশির। তো যাই হোক, বুধের এই যে পরিবর্তন হচ্ছে, বুধ 3টি নক্ষত্রের উপর পরিবর্তন, মানে তার এই গোচরটা সম্পূর্ণ করবে। যেমন চিত্রা নক্ষত্রে 6 তারিখ পর্যন্ত থাকবে। তো চিত্রা নক্ষত্রে 6 তারিখ পর্যন্ত থাকবে বুধ। তো বুধের এই যে চিত্রা নক্ষত্র, এই নক্ষত্রটা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে বিশ্বকর্মা। চিত্রা নক্ষত্রের 2টি চরণ পরে কন্যা রাশিতে আর 2টি চরণ পরে হচ্ছে তুলা রাশিতে। তো কন্যা রাশিতে যখন ছিল তখন বুধের প্রভাব ছিল, এবার তুলা রাশিতে চলে আসা মানে শুক্রের প্রভাবটা হয়ে গেল। তাহলে শুক্রের এখানটাতে গুণ জিনিসটা উঠে আসবে, প্রতিভা জিনিসটা উঠে আসবে, ঐশ্বর্য, ধন সম্পত্তি, টাকা পয়সা এগুলো কিন্তু উঠে আসবে এই সময়কালে। অর্থাৎ এই সময়কালে যে নির্মাণ কার্যগুলো করছে, বিগত দিন থেকে করে আসছে,
সেই কাজগুলোতে যে ফিনিশিংয়ের ব্যাপারটা, সেই ফিনিশিংয়ের সাথে যারা যুক্ত রয়েছে সেই দিক থেকে বিশেষভাবে উন্নতি এই সময়কালে হবে। বা যে কোনো প্রোডাকশনের সাথে যারা যুক্ত রয়েছেন, যেখানটাতে নির্মাণ কার্য হচ্ছে, সেই জায়গাগুলোতেও বিশেষ উন্নতি এই সময়কালে থাকছে। কারণ এই চিত্রা নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে বিশ্বকর্মা, যিনি হচ্ছে নির্মাণের দেবতা। যে কোনো প্রোডাকশন তৈরির দেবতা হচ্ছে কিন্তু এই বিশ্বকর্মা দেব। আর শুক্রের প্রতিভা গুণ চলে আসা মানে ফিনিশিং। যখন কোনো একটা নির্মাণ কার্য হবে, দীর্ঘদিন ধরে চলছে, সেই কাজের যে ফিনিশিং, যে একটা ডেকোরেশন, সেই জিনিসটা কিন্তু শুক্রের দ্বারা এখানটাতে আরো প্রতিভা, নিজের শুক্রের গুণ, এগুলো কিন্তু সমাজের সামনে বিকশিত হবে। এবং এই সময়কালে মঙ্গল কিন্তু অবস্থান করছে বুধের সাথে। মঙ্গল থাকছে হচ্ছে রাহুরই নক্ষত্র, আর রাহু কিন্তু অবস্থান করছে ষষ্ঠ ঘরে। এই সময়কালে যেরকম পজিটিভ দিক, নিজের কর্মক্ষেত্রে সুনাম সুখ্যাতি এগুলো যেরকম বৃদ্ধি পাবে, সেরকম কিন্তু ঋণের দিক থেকেও সাবধান। এই সময়কালে যদি কোনো কর্মক্ষেত্রে ঋণ নেওয়া হয়, সেটা কিন্তু আবার বৃদ্ধি পেয়ে যাবে। সেটাও বলবো যে কেন বৃদ্ধি পাবে, সেটাও কিন্তু তুলে ধরবো যখন নক্ষত্রটা আসুক। সাথী নক্ষত্রে যখন বুধ থাকবে, তবে এই সময়কালে নিজের কর্মক্ষেত্রে ঋণ কিন্তু করা যাবে না। এবং রাহুর যে দৃষ্টি থাকছে, এর কিন্তু আরো একটি নেগেটিভ প্রভাব থাকবে, সেটা হচ্ছে কি ধৈর্যের ব্যাপারটা। কারণ এই সমস্ত কাজ করতে গেলে, শৌখিনতার কাজ করতে গেলে, ডেকোরেশনের কাজ করতে গেলে বিশেষ ধৈর্যের প্রয়োজন। অতএব এই সময়কালে কন্যা রাশিকে কিন্তু এই দিকটাও মনে রাখতে হবে যে কোনো রকম ভাবে ধৈর্য হারা বা ধৈর্যহীন হলে কিন্তু হবে না। ধৈর্যের সাথে সমস্ত কাজ করতে হবে এবং প্ল্যান মাফিক কাজ করতে হবে, এবং নিজের মুখের বাণীর দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। মঙ্গলের নক্ষত্রেই কিন্তু বুধ অবস্থান করছে, অপরদিকে মঙ্গল আবার অবস্থান করছে রাহুর নক্ষত্র। তো রাহু কি করবে, সবসময় জিনিসটাকে বাড়িয়ে দিবে। তো মঙ্গলের যে ঊর্জা, মঙ্গলের যেটুকু ক্রোধ থাকবে, রাগ থাকবে, সেটাকে আরো বাড়িয়ে দিবে রাহু। এই জিনিসটা কিন্তু হবে এই সময়কালে। অতএব এদিক থেকে কন্যা রাশি সাবধান। এরপরে সাথী নক্ষত্রে বুধ চলে আসবে, 15 তারিখ পর্যন্ত থাকবে। সাথী নক্ষত্রে বুধ আসলে এ সময় বুধের উপরেও তো রাহুর দৃষ্টি থাকছে, রাশির অধিপতির উপর, এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে আবার রাহুর উপরে। এবং মঙ্গলও কিন্তু 13 তারিখ পর্যন্ত এই রাহুর নক্ষত্রেই থাকছে। সাথী নক্ষত্রে রাহু কিন্তু পজিটিভ প্রভাবটা দেয়, এটা ঠিক, পজিটিভ প্রভাব দিবে। এবং সাথী নক্ষত্রে থাকাকালীন এই কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে বুদ্ধি জিনিসটা তীব্র হবে, বিচার বুদ্ধি যথেষ্ট ভালো হবে এবং দূরদৃষ্টি সম্পন্ন হবে। যে কোনো দীর্ঘকালীন যোজনা সেটা কিন্তু পূরণ করতে সক্ষম হবে এবং তার সাথে আত্মনির্ভর হবে। বড় বড় ব্যবসায়িকদের জন্মকুষ্ঠিতে কিন্তু সাথী নক্ষত্র দেখতে পাওয়া যায়। এই সাথী নক্ষত্রের অধিপতি হচ্ছে রাহু, কিন্তু আবার দেবতা হয়ে গেছে বায়ুদেব। তো বায়ু তো কোনো সময় স্থির থাকে না, বৃদ্ধি করিয়ে দেয়। তো যার জন্য কিন্তু আমি তখন বললাম যে নিজের কোনো কাজকর্ম করার সময় বা নিজের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঋণের যারা চেষ্টা করছেন, তারা কিন্তু ঋণের থেকে এই সময়কালে বিরত থাকাই ভালো। কারণ যারাই ঋণের চেষ্টা করবে বা যারা ঋণ নিয়ে কাজ করছেন, তো এই ঋণের তলেই কিন্তু পড়তে হবে, এটাও ঠিক। কারণ ঋণ কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে। বায়ু কিন্তু কোনো সময় এক জায়গায় স্থির থাকে না, তো বায়ু কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ে, সেরকম কিন্তু ঋণের জায়গাটাও কিন্তু বৃদ্ধি পাবে। অতএব এদিক থেকে সাবধান। পারলে ঋণকে কমিয়ে ফেলো, তাহলে কমতে থাকবে। বায়ুর যে একটা গুণ, এই গুণ কিন্তু এই নক্ষত্রের মধ্যে থাকে। এবার মঙ্গল হচ্ছে কি তৃতীয় ঘরের অধিপতি, যেটা হচ্ছে বৃশ্চিক রাশি। যোগাযোগের ঘর, সামাজিক পরিচিতির ঘর, মিডিয়ার ঘর, সেলসের ঘর। এই তৃতীয় ঘর কাগজপত্র ডকুমেন্টেন্সির ঘর। সেরকম আবার অষ্টম ঘর থেকে আকস্মিক সব জিনিসগুলো ঘটে। তো অষ্টমপতি মঙ্গলই আবার দ্বিতীয় ঘর অবস্থান করে নিজের ঘরকেই দেখছে এই নক্ষত্রে, রাহুর নক্ষত্রে বসে। আবার রাশির অধিপতি বুধও চলে এসছে রাহুর নক্ষত্রে, এবং দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি থাকছে এই জ্যোতির উপর, সেরকম আবার রাহুর উপরও কিন্তু থাকছে এই দৃষ্টি। তো এই সময়কালে বিশেষভাবে কিন্তু আর্থিক দিকটাও মজবুত হবে। কারণ এই নক্ষত্রের যে মেন পুরুষার্থ, সেটা কিন্তু অর্থ, টাকা পয়সাকে দেওয়া হয়েছে। অর্থাৎ এই সময়কালে কি হবে, যারা বিমান সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা ব্যাংকিং সেক্টর, যেরকম ব্যাংকের জিনিসটা উঠছে, টাকা পয়সার জিনিসটা উঠছে এই কারণে যে শুক্রের প্রভাবটা থেকে যাচ্ছে। রাহু আর শুক্র যেখানটাতে এক থাকবে, সেখানটাতে অর্থের ব্যাপারটা চলে আসে। তো সেই জায়গাগুলোতে যথেষ্ট আয় উন্নতি থাকবে আর কি। যারা কথাবাচক হিসাবে কাজ করছেন, যারা অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, সিএ, যারা আবার ওকালতি করছেন, যারা আবার মিউজিক ডিপার্টমেন্টে রয়েছেন, ভ্রমণ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, এই সমস্ত কাজে একটা ভালো সফলতা পাবে। দীর্ঘকালীন কাজ যারা নিয়েছেন আর কি, দীর্ঘকালীন কোনো কাজ করছেন, সেই কাজগুলোতে বিশেষ উন্নতি। কারণ দেবগুরু বৃহস্পতি তো কর্মের ঘরে অবস্থান করে চতুর্থ ঘরের উপর দৃষ্টি দিচ্ছে, আর মঙ্গলকে ভূমিপুত্র বলা হয়।
তো যারা কোনো কনস্ট্রাকশনের কাজের সাথে যুক্ত রয়েছেন দীর্ঘদিন ধরে, সেই কাজগুলোতে বিশেষ উন্নতি। তারপরে যারা আবার কোনো কোম্পানির উদ্ঘাটন করছেন বা কোনো কোম্পানির নতুন কিছু লঞ্চ হবে মার্কেটে, অ্যাডভার্টাইজ বিজ্ঞাপন সম্পর্কিত কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলোতে বিশেষ উন্নতি। কারণ বায়ু কিন্তু এক জায়গায় স্থির থাকে না, চারিদিকে ছড়িয়ে পড়ে। সেরকম কোনো একটা কোম্পানির উদ্ঘাটন হচ্ছে, সেটা সমাজে সবার সামনে ছড়িয়ে পড়লো। তো এই সমস্ত কাজগুলোর সাথে যারা যুক্ত রয়েছেন প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে, তাতে আবার উন্নতি রয়েছে। আর কি মাইনাস দিকটা কি হচ্ছে? মাইনাস দিকটা হচ্ছে গন্ডগোল, অশান্তি, কোর্ট কেস, মোকদ্দমা, আত্মীয় স্বজনদের সাথে ঝামেলা, অশান্তি, এগুলো থেকে কিন্তু আবার দূরে থাকতে হবে। না তো ছোট্ট একটা অশান্তি বড় আকার ধারণ করবে, একটা ছোট্ট গন্ডগোল সেটাও কিন্তু বড় আকার ধারণ করবে, মামলা মোকদ্দমা বড় আকার ধারণ করে নেবে। অতএব দিক থেকে সাবধান। ধন সম্পত্তির ঘরে অবস্থান করছে এই দুটি গ্রহ, তো এই সময়কালে লং টার্ম ইনভেস্ট করা আবার উচিত। যদি লং টার্ম ইনভেস্ট করা হয় তাহলে সেটা আবার আগামী দিনে যথেষ্ট বড় হবে। তবে এই নক্ষত্রে আরও একটি মাইনাস দিক রয়েছে, সেটা হচ্ছে কি নিজের আলোচনা, এটা কিন্তু সহ্য করতে পারে না এরা। তো আত্মীয় স্বজন, এগুলোই আলোচনার ব্যাপারগুলো হবে। আত্মীয় স্বজনদের মধ্যেই অশান্তি গন্ডগোল হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। তা আবার মুখের বাণীও এখানটাতে কাজে লেগে যাবে। রাহুর নক্ষত্রেই থাকছে দুটি গ্রহ 13 তারিখ পর্যন্ত। 13 তারিখ পর্যন্ত মঙ্গল থাকবে, 15 তারিখ পর্যন্ত বুধ থাকবে। অতএব নিজের কথাবার্তার দিক থেকেও কিন্তু সাবধান। অশান্তি গন্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে এই কন্যা রাশি নিজের আত্মীয় স্বজনদের মধ্যে। 15 তারিখের পর চলে আসবে বিশাখা নক্ষত্রে, 23 তারিখ পর্যন্ত থাকবে। আর 13 তারিখের পর মঙ্গল আবার চলে আসবে বিশাখা নক্ষত্রে। তো দুটি গ্রহ বিশাখা নক্ষত্র, গুরুর নক্ষত্র অবস্থান, আর গুরুর দৃষ্টি পাচ্ছে। 18 তারিখ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পাবে। তারপরে 18 তারিখের পর তো দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় চলে আসবে লাভের ঘরে। তখন তো কন্যা রাশির বলতে গেলে বললে খুব ভালো সময় চলে আসলো এক কথায় বলতে গেলে। তো বিশাখা নক্ষত্রেও যথেষ্ট ভালো। আগেকার দিনে যে রাজারা যুদ্ধ জয় করত, রাজাকে যে সম্মান দেওয়া হতো, যখন দেশে ফিরত রাজা, তখন রাস্তাতে বড় বড় গেট নির্মাণ করা হতো। তাহলে এটাও কিন্তু সংঘর্ষের মধ্যে সফলতা বুঝাচ্ছে। অতএব পুরুষার্থ পরাক্রম যথেষ্ট হবে এই সময়কালে, এবং আয় ইনকামও যথেষ্ট বৃদ্ধি পাবে। গুরুর আশীর্বাদ পেয়ে যাচ্ছে এই বিশাখা নক্ষত্র, অর্থাৎ নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া, এটাও কিন্তু বুঝাচ্ছে। এই জিনিসটা কিন্তু এই সময়কালে প্রবল হওয়ার সম্ভাবনা থাকছে এই কন্যা রাশির। অর্থাৎ আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে, মজবুত থেকে মজবুত হবে যখন গুরুর দৃষ্টি পড়বে। তবে আবার বিশাখা নক্ষত্রেরও মাইনাস দিক রয়েছে। সেটা কি, যে নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়ার পর তো মনে হবে যে আরও যদি কিছু পেতাম। তো এই জুতিটা তৈরি হচ্ছে ধন সম্পত্তির ঘরে। তো ধন সম্পত্তির সম্পর্ক কিছু একটা ঘটনা ঘটবে এই সময়কালে। এবং দেবগুরু বৃহস্পতি কর্মের ঘর থেকে তার দৃষ্টি যাচ্ছে। তারপর যখন লাভের ঘরে চলে যাবে তখনও দৃষ্টি থাকবে 23 তারিখ পর্যন্ত। এরকম মনে হবে যে একটা লাভ হলো কোনো জায়গাতে, যে টাকাটা লাভ হলো, তো মনের মধ্যে কিন্তু এই আশাটাও জাগবে যে আর যদি কিছুটা বেশি পাওয়া যেত। এটাও কিন্তু এর নেগেটিভ দিক। আর পজিটিভ দিক কি, যে জায়গাতে পৌঁছাবে তার থেকে আরও উঁচু জায়গাতে যাওয়ার চেষ্টা করবে। এটা হচ্ছে পজিটিভ দিক, যে আমি যে জায়গাতে গেলাম তার থেকে আরও কিছুটা উঁচুতে গেলে ভালো হতো। এবং বিশাখা নক্ষত্রে আরও একটি মাইনাস দিক রয়েছে, যে দনমন, অর্থাৎ কোনো সময় ভালো তো কোনো সময় খারাপ বিচার করবে। এটাও কিন্তু মাইনাস দিক। যেমন হচ্ছে যে করে ফেলার পর বলবে যে কেন করলাম রে ভাই, এটা যদি না করতাম তাহলে বোধহয় ভালোই হতো। আবার যদি না করে তখনও বলবে যে কেন যে করলাম না ভাই, এটা না করে বোধহয় আমি ভুলই করলাম। এরকম কিন্তু হয়ে যায় এদের ডিসিশনটা বিশাখা নক্ষত্রের। এবং এই সময়কালে নিজের কর্মকে নিয়েও বিশেষভাবে চিন্তিত থাকবে। তবে যেহেতু গুরুর আশীর্বাদ পড়ে যাচ্ছে, গুরুর দৃষ্টি পড়ে যাচ্ছে, যার জন্য নিজের কর্মের দিকটাও যথেষ্ট উন্নতি এই সময়কালে হবে। তো যাই হোক, আশা করি এরকমই ফল পাবে আর কি কন্যা রাশি। তো অনেক কথা আলোচনা করলাম। যদি আলোচনা সত্যি ভালো লাগে তাহলে নিজের ভেবে AstroSM বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকেন। শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি প্রত্যেকটি দর্শক বন্ধুকে। সবাই ভালো থাকেন। ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।